কাবিরকে বাঁচাতে টোটেনের সামনে নিজেকে প্রেগনেন্ট বলে দাবি করলো আরাধ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে টোটিনিকে টোটিনির মা ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার টোটিনি, তুই কোথায়? তখন টোটিনি বলতে থাকে, কেন মাম, আমি তো বাড়িতে। কেন, কি হয়েছে, কিছু হয়েছে? তখন দেখা যায় টোটিনির মা বলতে থাকে, দুপুর টাইমে তুই কোথায় ছিলি রে? তখন টোটিনি বলতে থাকে, কেন, কি হয়েছে, তুমি কি বলতে চাইছো? আমি তো বাড়িতেই ছিলাম, আর তুমি এভাবে জেরা করছো। তখন তটিনীর মা বলতে থাকে, না, তাই জানতে চাইলাম যে তুই দুপুর টাইমে কোথায় ছিলে, তুই কি কোথাও বেরিয়েছিলি? তখন দেখা যায় তটিনী অস্বীকার করলে তখন ভূমিকা বলতে থাকে, মিথ্যে বলছো কেন তটিনী? আমি তোমাকে দেখেছি, তুমি বাইরে ছিলে একটা ছেলের সঙ্গে। তখন দেখা যায় তটিনীর মা বলতে থাকে, তুই কি কোনো ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিস? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, ছি মা, তুমি এসব কি বলছো? আমার জীবনে শুধু একটাই পুরুষ, আর সেটা হলো শিবপ্রসাদ গাঙ্গুলি। তখন টোটিনির মা বলতে থাকে, আমিও তো জানি সেটাই, কিন্তু কিন্তু ভূমিকা যে বলছে তোকে নাকি দেখেছে একটা ছেলের সঙ্গে কথা বলতে। তখন টোটিনি বলতে থাকে, উনি ভুল দেখেছে, ও ভুল দেখেছে, ও সত্যি দেখেনি। তখন দেখা যায় এ বলে ফোনটা কেটে দেয়। তখন দেখা যায় ভূমিকা তটিনীর মাকে বলতে থাকে, জেম্মা তুমি বিশ্বাস করো, ওটা তটিনীই ছিল, আর পিছন থেকে শিবপ্রসাদ গাঙ্গুলি ছবি তুলছিল। আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি, শিবপ্রসাদ গাঙ্গুলিকে ধরলে সব কিছু জানা যাবে। এরপরে তখন টটিনি এদিকে ভাবছে, এসব কি করে হতে পারে? ভূমিকা কি করে আমাকে দেখতে পেল? ও তো দেখার কথা না, ও আমাকে কোথায় দেখলো? এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, কি হয়েছে, তুমি এতটা এতটা বিষণ্ণ হয়ে আছো কেন? তুমি কি কিছু ভাবছো? তখন টটিনি রেগে মেগে সেখান থেকে চলে যায়। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি হলো টটিনির, এরকম করে রেগে আছে কেন? হঠাৎ এভাবে রেগে গেল কেন? বুঝতে পারছি না কিছু। এরপরে তখন লাট্টু বলতে থাকে, পা কি হয়েছে মাম্মির? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, জানি না পা, কিছু হয়নি, তোমরা খেলো, আমি আমি দেখছি তোমার মাম্মির কি হয়েছে। তোমাকে তোমাকে এতটা ভাবতে হবে না। তখন লাট্টু বলতে থাকে, পা, মাম্মি কেমন দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। আগে আগে আমাদের কত আদর করতো, আমাদের কত কাছে টেনে নিত, কত মজা করতো। এখন মাম্মি কেমন যেন সবসময় আমাদের বকাবকি করে, মাম্মি কেমন আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। এই কথাটা শুনে শিবপ্রসাদ অনেক কষ্ট পায় আর বলতে থাকে, এরকম করে বলতে হয় না পা, তোমার মাম্মি হয়তো কোনো মানসিক চাপে আছে, কোনো টেনশনে আছে, এই জন্য তোমার মাম্মি এভাবে তোমাদের সঙ্গে মিশছে না, কিন্তু দেখবে তোমার মাম্মি ঠিক হয়ে যাবে। এই বলে শিবপ্রসাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর মুখার্জি বাড়িতে আসে। এরপরে দেখা যায় তখন টোটেনির মা বলতে থাকে, জামাই তুমি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আসলে টোটেনি একটা শাড়ি ফেলে গেছে, তো সেই শাড়িটা নেওয়ার জন্যই আসলাম। এরপরে শিবপ্রসাদকে উপরে নিয়ে গেলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমার খিদে পেয়েছে, কিছু খাবার হলে ভালো হতো। এরপরে টোটেনির মা বেরিয়ে গেলে তখন শিবপ্রসাদ সারা ঘরে তন্ন তন্ন করে খুঁজতে থাকে টোটেনির কোনো জিনিসপত্র। এরপরে এই সব কিছু খুঁজে কিছু না পেলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, টোটেনি কি এখানে কিছু রাখেনি? এখানে কি আমি কিছু পাবো না? এরপরে দেখা যায় শিবপ্রসাদ গিয়ে আলমারি খুলে কাপড় চোপড় ঘাঁটতে থাকে। তার মধ্যে সব কিছু ঘাটার পরে হঠাৎ করে শিবপ্রসাদ দেখতে পায় কাপড়ের নিচে রিভলভারটা নিয়ে শিবপ্রসাদ বলতে থাকে, এটা তো রিয়েল গান, আর এটা সে টোটেনির কাছে কি করছে? এটা আমাকে জানতেই হবে। টোটেনি আসলে কে? কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত, নাকি কোনো স্পেশাল ব্রাঞ্চ কিংবা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, সেটা আমাকে জানতেই হবে। এরপরে শিবপ্রসাদ সেখানে থাকা একটা ফাইল সহ গানটা নিয়ে নিজের ব্যাগে পুরে নেয়, আর টোটেনির শাড়ি ও লাট্টুপিকুর ড্রেস নিয়ে একটা ব্যাগে করে নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় নিচে আসলে তখন আর আয়ুষী বলতে থাকে, কি ব্যাপার, বাড়ির জামাই দেখছি এখানে, সর্দি ভাই তো নেই, তবে এখানে কি করছো তুমি? এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আসলে তোমার সর্দি ভাই একটা কাপড় ফেলে গিয়েছিল, তো সেটাই নিতে এসেছি। এই বলে শিবপ্রসাদ যেতে থাকে। ঠিক তখনই বিজিত শিবপ্রসাদের ঘাড়ের উপরে হাত দিয়ে বলতে থাকে, দাঁড়াও মিস্টার, তোমার সঙ্গে কথা আছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঘাট থেকে হাতটা নামাও, নামাও বলছি। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, যদি না নামাই তবে কি করবে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি হচ্ছি এবারের জামাই, আর তুমি এখনও এবারের জামাই হওনি, সো আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তোমার ধারণাও নেই, তাই বলছি আমার কাঁধ থেকে হাতটা সরালে ভালো হয়। এরপরে বিজিত হাত না সরালে তখন শিবপ্রসাদ
শিবপ্রসাদ বিজিতের হাতটা শক্ত করে ধরে ফেলে। এরপরে বিজিত চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমার অনেক লাগছে, প্লিজ হাতটা ছাড়ো, প্লিজ হাতটা ছাড়ো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এ হাত দিয়ে খেটে খাওয়া হাত, বুঝতে পেরেছো? এ হাতের জোরটা যে কত তুমি জানো না, তাই বলছি এই নরম হাত দিয়ে আমাকে আমাকে আঘাত করতে এসো না। হাত যদি একবার ধরি একদম ভেঙে গুঁড়িয়ে দেব, গুঁড়িয়ে যাবে, বুঝতেও পারবে না কি করে ভাঙলো, কোনো জোড়া লাগানোর মতো কোনো জায়গা খুঁজে পাবে না, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, জামাইবাবু ও কিন্তু আমার হবু বর, তুমি ভুলে যাচ্ছ, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, কি হলো এসব? ওর হাতে কি এমন আছে যার জন্য এভাবে আমি ব্যথা পেলাম? হাতটা কেমন যেন আমার কুঁকড়ে উঠলো, নড়াতেই পারছিলাম না, হঠাৎ করে এমন হলো কেন? এরপরে দীপালি খাবার নিয়ে এসে বলতে থাকে, জামাই কোথায় গেল? তখন আয়ুষী বলতে থাকে, কোন জামাই, কার কথা বলছো? তখন দীপালি বলতে থাকে, কেন টোটিনের জামাই? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, তোমার জামাই তো চলে গেল। তখন দেখা যায় দীপালি বলতে থাকে, কেন? বললো যে খিদে পেয়েছে, আবার চলে গেল। এরপরে ভূমিকাকে ডাকতে থাকে আর বলতে থাকে, এই খাবারগুলো টোটিদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলে কেমন হয়? তখন ভূমিকা বলতে থাকে, শুধু এই দুটো স্যান্ডউইচ, সঙ্গে আরও কিছু দিলে ভালো হতো। এরপরে দেখা যায় দুজনে মিলে খাবার তৈরি করতে যায়। তখন বিজিত আয়ুষীকে বলতে থাকে, আচ্ছা ও এখানে এলো নিজের বইয়ের শাড়ি নেওয়ার জন্য, কিছু না খেয়ে চলে গেল, ব্যাপারটা কেমন অদ্ভুত না? এরপরে তটিনীর ঘরে এসে বলতে থাকে, আচ্ছা এ ঘরটা কি সবসময় এরকম এলোমেলো থাকে? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, না তো, এই ঘরটা তো সবসময় পরিপাটিই থাকে, সর্দি ভাই সবসময় পরিপাটি থাকতে পছন্দ করে, তাই এই ঘরটা সবসময় পরিপাটি থাকে। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তবে কি বাড়ির জামাই কিছু খুঁজতে এসেছিল? এদিকে দেখা যায় দীপালি ও ভূমিকা দুজনে খাবার দেওয়ার জন্য শিবপ্রসাদের বাড়ি আসে, আর সেখানে এসে ভূমিকা বলতে থাকে, তোমরা কি করছো? আমি কিছু বুঝতে পারছি না, তুমি টটিনি দুজনে কেমন অদ্ভুত হয়ে গেছো, তুমিও কিছু লুকোচ্ছ, টটিনিও কিছু লুকোচ্ছে, তোমরা নিজেদের মধ্যে কি কি গোপন করছো আমি বুঝতে পারছি না। তোমাদের সম্পর্কটা এভাবে শেষ হয়ে যেতে দিও না, তোমাদের দুটো বাচ্চা আছে, বাচ্চাদের মুখ বিলে থেকে এভাবে এভাবে কিছু করো না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি হয়েছে, আপনি এভাবে বলছেন কেন? তখন দীপালি বলতে থাকে, তুমি ও বাড়িতে গেলে, বললে যে খাবার খাবে, অনেক খিদে পেয়েছে, আমি খাবার বানাতে গেলাম, কিন্তু তুমি খাবার না খেয়ে ফিরে এলে, তার মানে কি আমি এটা ধরে নেব যে তুমি আমাকে টোটিনির ঘর থেকে বের করতে চেয়েছিলে, যাতে টোটিনির ঘরটা ফাঁকা হয় আর তুমি তুমি নিজের কাজটা করতে পারো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এসব কি বলছেন আপনি? তখন দেখা যায় দীপালি বলতে থাকে, আমি যেটা বলছি সেটাই ঠিক, সত্যি বলছি আমি। এরপরে ভূমিকা বলতে থাকে, আচ্ছা তোমরা কি করছো এসব? তোমাকে আমি দেখেছি টোটিনির ছবি তুলতে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি বলছেন এসব, কিসের ছবি? তখন দেখা যায় ভূমিকা বলতে থাকে, ন্যাকামো করবে না, তুমি তুমি টোটিনির অনবরত ছবি তুলছিলে, আমাদের বাড়ির মেয়ের ছবি তুলে কি করতে চাইছো তুমি? এটাই তো আমার কাছে খটকা লাগছে, তোমরা তো হাজব্যান্ড ওয়াইফ, শুনেছি তোমাদের মধ্যে সবসময় ভালোবাসায় পরিপূর্ণ থাকে, কখনো তোমাদের মধ্যে ঝামেলা হয় না, তবে আজ কেন এভাবে ছবি তুলছিলে? এটা তো অবশ্যই কোনো কোনো অলক্ষণ, তাই না? এদিকে দেখা যায় কোর্টে এসে পড়ে কর্ণ চ্যাটার্জি, কাবির চ্যাটার্জি ও আরাধ্যা, আর সামনে থাকে টোটিনি, নন্দিনী, লাট্টু, পিকু, সবাই। এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, আজকে কি হবে? আজকে যদি সত্যি কাবিরের কোনো কোনো জেল হয়ে যায়, তবে আমি কি করে থাকবো? কাবিরকে ছাড়া আমি বাঁচবো না বাবা, যেভাবেই হোক আপনি কাবিরকে বাঁচিয়ে নিন। এরপরে দেখা যায় তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বৌমা তুমি ভেবো না, তোমাকে আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে ঠিক সেভাবেই কাজ করবে, তবে কাবিরকে ছাড়ানো যাবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব না, কারণ ওরা দু বোন যেভাবে উঠে পড়ে লেগেছে, কাবিরকে কোনোভাবেই বাঁচানো যাবে না। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি একটু টোটিনির সঙ্গে কথা বলতে চাই। তখন নন্দিনী বলতে থাকে, এই সব কথা হবে কোর্টের ভিতরে, আমার ক্লায়েন্টের সঙ্গে বাহিরে এখানে কোনো কথা বলা যাবে না, আপনি যদি কথা বলতে চান কোর্টের ভিতরে গিয়ে বলবেন, বোঝাপড়া ওখানেই হবে। এদিকে দেখা যায় ভূমিকা অনবরত শিবপ্রসাদকে জেরা করতে থাকে, বলতে থাকে, সত্য করে বলো যে
তুমি কেন ছবি তুলছিলে? তোমরা কি চাইছো? তোমাদের মধ্যে কি হয়েছে? কি সমস্যা হয়েছে? টোটেনি এভাবে বাড়ি থেকে চলে এলো। আবার আবার টোটনিকে দেখলাম কি সব ড্রেস পরে একজনের সঙ্গে দাঁড়িয়ে আছে, আর তুমি পেছন থেকে অনবরত ছবি তুলে যাচ্ছ। এসবের মানে কি? এসব কি করার জন্য? কি করছো তোমরা? কি করতে চাইছো? তোমাদের উদ্দেশ্যটা কি বলো তো? তুমি কোথায় যাচ্ছ? টোটনি কোথায় যাচ্ছে? কিছুই বুঝতে পারছি না আমরা। তোমাদের দুজনের উদ্দেশ্যটা বুঝতে পারলে খুব ভালো হতো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, বিশ্বাস করুন, এসব কিছু হয়নি। আপনি আপনি ভুল দেখেছেন। দেখা যায় তখন ভূমিকা বলতে থাকে, আমি ভুল দেখিনি। আমি যা দেখেছি সবটাই সত্যি দেখেছি, সবটা। আমার কাছে প্রমাণও আছে। এরপরে দেখা যায় দীপালি বলতে থাকে, জামাই এভাবে এভাবে সংসারটা নষ্ট করো না। আমি তোমাকে তোমার মা হয়ে বলছি, সংসারটা এভাবে কিছুতেই নষ্ট হতে দিও না। দুটো বাচ্চা আছে তোমাদের, ফুলের মতো দুটো সন্তান। এদিকে দেখা যায় টোটিনির সঙ্গে কর্ণ চ্যাটার্জি কথা বলতে চাইলে তখন তখন নন্দিনী বারণ করে। এরপরে টোটিনিকে নিয়ে ভিতরে যেতে যাবে, ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার বোন প্রেগনেন্ট, তোমার বোনের বেবি হবে। এই কথাটা শুনে অবাক হয়ে যায় টোটিনি, তখনই দাঁড়িয়ে পড়ে। এরপরে দেখা যায় এই কথাটা শোনা পরে টোটিনি অনেক অনেক ভেঙে পড়ে। এরপরে দেখা যায় তখন আরাধ্যিয়া মনে মনে বলতে থাকে, এসব কি বলছে বাবা? এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ, তোমার বোন প্রেগনেন্ট। এখন তুমি ভেবে দেখো, তো তুমি যদি কাবিরকে জেলে পুরে দাও, তবে তোমার বোনের বাচ্চা বাবাকে ছাড়া বড় হবে। সবাই ওকে বলবে যে ওর বাবা একটা ক্রিমিনাল। এরপরে টোটেনি নন্দিনীকে বলতে থাকে, দিদি, একটা যে করেই হোক নেক্সট ডেট যেভাবেই হোক জোগাড় কর। আর নেক্সট ডেটে কবিরের শুনানি হবে। আর আজকে ডেটটা প্লিজ একটু থামানোর চেষ্টা কর। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই কিন্তু ওদের ফাঁদে পা দিচ্ছিস। আমার মনে হচ্ছে সবটাই একটা ফাঁদ, সবটাই তোকে বোকা বানানোর জন্য ওরা ইচ্ছে করে করছে। তোকে তোকে মিথ্যে বলছে। প্লিজ এসবের মধ্যে যাস না।